আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি কামরুন নাহার রবি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা গত ৩ মাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৩,৯৭৬ জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। খুলনা মহানগরীর হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছে আরও ৯ জন। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৩,৯৭৬ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫,৮৬৯ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮,৭৮,৮০৪ জনে। এর আগে বুধবার ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৮১ জনের এবং একই সময়ে শনাক্ত হয়েছিল ৬,০৫৮ জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় মারা গেছে ৭ জন। করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে ৪৯.৩৩% দাঁড়িয়েছে। খুলনা মহানগরীর হাসপাতালে করোনা ইউনিটে ৯ জন মারা গেছে। সাতক্ষীরায় ৮ জনের মৃত্যু হয়েছে। ৩৮৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৯ জন। শনাক্তের হার ৫২%। করোনা ও এর উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় ৬, যশোরে ৫ জন মারা গেছেন। যশোরে ৬০১ জনের নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১%। অন্যদিকে গোপালগঞ্জে ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এছাড়া নোয়াখালী, দিনাজপুর, নওগাঁ, ঝিনাইদহ, মেহেরপুরে ২ জন করে মারা গেছেন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। করোনা সংক্রমণ রোধে সারা দেশে শাটডাউনের আশঙ্কায় মানুষ ঢাকা ছাড়ছেন। সেই সঙ্গে রাজধানীকে বিচ্ছিন্ন করতে দূরপাল্লার গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত অনেকটাই ব্যর্থ হয়েছে। কারণ বিকল্প উপায়ে বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করছেন রাজধানীতে। সংক্রমণ কমাতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। রুহুল আমিনের ক্যামেরায় এয়ার বাদল জানাচ্ছেন বিস্তারিত। মানুষের যে ঢল দেখা যাচ্ছে, এটি রাজধানীর গাবতলী আমিনবাজার এলাকার চিত্র। ছুটির দিন হলেও এভাবেই মানুষ ঢাকা ছাড়ছেন সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে। বিভিন্ন জেলা থেকে বাস এসে আমিনবাজারে যাত্রী নামিয়ে ইউটার্ন করে ঢাকার যাত্রী নিয়ে আবার ফিরে যাচ্ছে সেসব জেলায়। গাড়ি আসতেছে জিরানির থেকে, দিক দিয়ে ঘুরাইতেছি, ভাড়া 60% বাড়তে নিচ্ছি। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাজধানীর সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় লকডাউন দিয়েও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় সারা দেশ শাটডাউন হতে পারে এমন শঙ্কায় ঢাকা ছাড়ছেন অনেকে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বিকল্প উপায়ে যাতায়াত করছেন সবাই। দুর্ভোগের শেষ নাই ভাই, হাঁটতে হাঁটতে যে বন্ধু আবার আমিনবাজার হাঁটতে দেব, ওইখান থেকে মনে করেন গাড়ি পাবো কিনা সন্দেহ নেই। করোনা ঠেকানোর জন্য পদক্ষেপ নিতে হয়, তাহলে তো মানুষের যাতায়াত টোটাল বন্ধ করে দিতে হবে। এখান থেকে আমিনবাজার পর্যন্ত হেঁটে গিয়ে অথবা কোনো রিক্সাতে বা সিএনজিতে গিয়ে ওখান থেকে গাড়ি থেকে আবার অন্য গাড়ি থেকে সাভারে বা নবীনগর যেতে হবে। ভোগান্তি কমাতে এবং রুটি রুজির ব্যবস্থা ঠিক রাখতে স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে গণপরিবহন খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে। মগবাজার থেকে লাভবাহিক গাড়িতে উঠছি, লাভবাহিক গাড়িতে ৪০ টাকা এখানে নিল, তারপরে এখানে নামিয়ে দিল। এখন আমি যেতে হবে, এখন যেতে হবে, গাড়ি না এখন হাঁটা শুরু করছিলাম আর কি। সরকার উচিত স্বাস্থ্যবিধি মেনে গাড়ি পরিচালনা করুন, কঠোর ব্যবস্থা রেখে মাস্ক পরা বাধ্যতামূলক করুন, তার তো আর কিছু হয় না। এখন কিভাবে যাবো, এখানে তো কোনো ব্যবস্থা পাইলাম না। এবার এখন ওই পারে যাই, যার পরে কি করে যাওয়া যাবে, আর ট্রাকে হোক যে কোনো ভাবতে তো যাইতে হবে। এদিকে রাজধানীর সঙ্গে বাস ও রেল যোগাযোগ বন্ধ থাকায় নৌপথ ব্যবহার করছেন মানুষ। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বেড়েছে ফেরিগুলোতে। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, ধাক্কাধাক্কি করে ফেরিতে ওঠার প্রতিযোগিতা চলছে। মিরপুর থেকে আমি যাব ভাঙা থানা, ফরিদপুর জেলা। লকডাউনে আসা নিচে তার আমার দেশে যাইতে হইব। হাজার হাজার মানুষ আসছে, তা আমি আসছি, তাতে কি দোষ আছে? মার্চ আছে, নামছি মাত্র, পড়বো এখন। এয়ার বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকার গাবতলীতে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আপেল, শাটডাউনের খবরে তো মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন, তো আপনি এই মুহূর্তে আছেন গাবতলীতে, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
করোনা ভাইরাস থেকে ঢাকাকে নিরাপদ রাখতে যে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে, বন্ধ থাকলে কিন্তু মানুষের যাতায়াত কিন্তু থেমে নেই। আপনি জানেন যে রাজধানীতে আসলে সহজে বিভিন্ন উপায়ে মানুষজন ঢাকায় আসছেন এবং বের হচ্ছেন। তবে আজকে তুলনামূলকভাবে মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে এখন লকডাউন খুব একটা কাজে না আসায় শাটডাউনের পথে হাঁটছে সরকার। তারা চিন্তা করছেন শাটডাউন দেওয়ার কথা। তো এই তথ্য যখন সব জায়গায় ছড়িয়ে যায়, আসলে রাজধানীবাসী মনে করছেন যদি শাটডাউন দিয়ে দেয় তাহলে তারা কিভাবে থাকবেন, কি করবেন, এই জন্যই কিন্তু আসলে অনেকেই ঢাকা ছাড়ছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এখন যেখানে আছেন তাদের অনেকের কাজ নেই, বেকার হয়ে আছেন। এর মধ্যে যদি শাটডাউন দিয়ে দেয় তাহলে তারা কিভাবে থাকবেন, এই জন্য তারা আসলে ঢাকা ছেড়ে যাচ্ছেন। তো আপনাকে বলে রাখি যে এখন যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন আমি দেখেছি বেশিরভাগই আসলে নিম্ন আর খেটে খাওয়া মানুষ এবং অনিশ্চিত যাত্রার দিকে তারা আসলে বাড়ির পানে তারা ছুটছেন। এখানে তাদেরকে যেটি হচ্ছে যে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলছেন যে সব প্রাইভেট কার রয়েছে, মাইক্রোবাস রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ঢাকা থেকে রংপুর যেতে এক একজন যাত্রীর কাছ থেকে মাইক্রোবাসে 1500 থেকে 2000 টাকা করে নেওয়া হচ্ছে। তো আপনি জানেন যে অনেক মোটরসাইকেল রাইড শেয়ারিং যারা রয়েছে তারাও কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তবে সব কিছু মিলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা চেকপোস্ট বসিয়ে আসলে খুব যে একটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে তা কিন্তু নয়। মানুষের যেই ঢল, যে জনস্রোত, সেটি আসলে নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে পড়ছে। তারপর তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যারা যে যাচ্ছেন তাদের মাঝেও কিন্তু স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা অনেকটাই বেশি লক্ষ্য করেছি। অনেকের মাঝে মাস্ক নেই এবং তারা আসলে গাদাগাদি করে তারা চলে যাচ্ছেন। তবে সব কিছু মিলে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য গাবতলী থেকে। আপেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর গাবতলী থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার। বিশেষ লকডাউন উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা ভিড় করছেন। এ বিষয়ে আরও জানাতে শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, এই মুহূর্তে ফেরিঘাটে মানুষের চাপ আপনি কেমন দেখছেন এবং সেই সাথে ঢাকা ছাড়ার কারণ সম্পর্কে তারা কি বলছেন? সন্ধ্যা ঘনিয়ে এলেও কিন্তু বাংলা বাজার থেকে যে ঢাকাগামী যে যাত্রীর সংখ্যা কিন্তু এখনো কমেনি। যদিও শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণমুখগামী যাত্রী চাপ কিন্তু কিছুটা কমেছে। তাই আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছন দেখবেন যে এই মাত্র যে ফেরিটি আপনার এই ঘাটে আসলো, আসার পরপরই কিন্তু এই যাত্রীরা মাত্র নামছেন এই ঘাট দিয়ে এবং জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু যাত্রীদের একটা দুর্ভোগ দেখা দিয়েছে। অর্থাৎ এই পানি আপনাকে পার হয়ে যেতে হচ্ছে যাত্রীদের। তবে এখন কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু কিছুটা কম, অর্থাৎ এই ফেরি আসার সঙ্গে সঙ্গে যে যাত্রীরা কিন্তু চাপ থাকছে, আবার যখনই ফেরিটা জন্য মানে খালি হয়ে যাচ্ছে আবার কিন্তু ভরে যাচ্ছে এখান থেকে। অর্থাৎ এই মুহূর্তে শিমুলিয়া ঘাটের চাপ কিন্তু একেবারে কম রয়েছে যাত্রী চাপ। তবে বাংলাবাজার ঘাট থেকে কিন্তু যাত্রাটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তবে কারোর মধ্যে কিন্তু আমরা মাস্ক ব্যবহার করে দেখতে পাইনি বা আপনার স্বাস্থ্য সচেতনতা বলতে যে বিষয়টি রয়েছে তা কিন্তু দেখতে পাইনি। এবং শিমুলিয়া ঘাটে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা কিন্তু এখানে একদমই নেই। যদিও মহাসড়কে কিন্তু চেকপোস্ট রয়েছে, তারপরও কিন্তু নানান পথ দিয়ে কিন্তু যাত্রী এখানে আসছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে মুন্সিগঞ্জের বিভিন্ন যে আপনার মোড়গুলি রয়েছে সেখানে কিন্তু চেকপোস্ট রয়েছে, তারপরে কিন্তু যাত্রীরা কিন্তু আপনার বিভিন্ন যানবাহন এখানে আসছেন এবং বিশেষ করে কিন্তু আপনার বাংলা বাজার ঘাট দিয়ে কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু এখানে আসছেন। এই ছিল সর্বশেষ সংবাদ আমার কাছ থেকে। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল। মানুষকে এখনই ঘরবন্দি করে চলাচল নিয়ন্ত্রণ না করা গেলে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। ত্যাগ স্বীকার করে হলেও কমপক্ষে 2 সপ্তাহ ঘরে থাকার প্রস্তুতি নিতে দেশবাসীকে অনুরোধ করলেন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বলেন, লকডাউন কাজ না করায় বাধ্য হয়ে শাটডাউনে যেতে হচ্ছে। আরও জানাচ্ছেন নাজিব ফরায়েজি। ক্রমেই অবনতি হচ্ছে করোনা সংক্রমণ পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশের 64 জেলার মধ্যে অতি উচ্চ সংক্রমণ ঝুঁকিতে আছে 40টি জেলা, আর উচ্চ সংক্রমণ 15টি ও মধ্যম সংক্রমণ ঝুঁকিতে আছে বাকি 8 জেলা। এ অবস্থায় জীবন বাঁচাতে মানুষকে 2 সপ্তাহ ঘরবন্দি করে রাখার পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। ধীরে ধীরে মনে হচ্ছে এটা সারা দেশেই ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে এবং এটা যদি কোনো কারণে ঢাকায়, যেখানে প্রায় 2.25 কোটি লোক বাস করে, এরকম একটা ঘন বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়লে এটা একটা ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারে। যদি 2 সপ্তাহের জন্য এরকম একটি শাটডাউন দেওয়া যায়
যেখানে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না, অফিস আদালত দোকান পাট বাজার ঘাট গণপরিবহন বন্ধ থাকবে, তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল পাবো। জীবিকার কষ্ট হলেও জীবন বাঁচাতে মানুষকে ঘরে থাকতে বলছে কারিগরি পরামর্শক কমিটি। অন্যদিকে সরকারকে দরিদ্র মানুষের খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কমিটি। এটাতে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর কিছু কষ্ট হতে পারে, খাদ্য এবং অন্যান্য প্রয়োজন, সেটা আমার মনে করি যে সরকার তো এর আগে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তারা ব্যবস্থা রেখেছিল। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সাধারণ ছুটি, লকডাউন, সর্বাত্মক লকডাউন সহ এক এক সময়ে এক এক নামে ব্যবস্থা নেয় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই এ নিয়ে সরকারের গাইডলাইন থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার যদি একটি ভাষা প্রথম থেকেই চালু করার বিষয়ে সমস্ত সরকারি কর্মকর্তা মন্ত্রী জনপ্রতিনিধি হতেন, তাহলে কিন্তু এই বিভ্রান্তি হতো না। তবে যেটা হচ্ছে জনস্বাস্থ্য বিধিনিষেধ ঝুঁকি অনুযায়ী কখনো বাড়ে কখনো কমে, এটা সর্বজনস্বীকৃত নিয়ম, এটা নতুন কিছু না। কারণ সবসময় আপনি একই রকম ব্যবস্থা করতে পারবেন না, সবসময় সকল মানুষকে ঘরে আটকানো রাখতে পারবেন না। সারা দেশে চলমান বিধিনিষেধ 15 জুলাই মধ্যরাত পর্যন্ত থাকার পরও সংক্রমণ নিয়ন্ত্রণে শিগগিরই নতুন করে কমপক্ষে 14 দিন সবকিছু বন্ধ রাখতে শাটডাউনে যাচ্ছে সরকার। নাজিব ফারাইজি, RTV, ঢাকা। করোনা মহামারীর মধ্যে পরীক্ষা হবে কি হবে না এমন অনিশ্চয়তার মধ্যেই 2021 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী 29 জুন থেকে শুরু হয়ে 11 জুলাই পর্যন্ত অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিকেলে গণমাধ্যমে পাঠানো ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের এইচএসসি পরীক্ষার আগে কোনো নির্বাচনী পরীক্ষা না হওয়ায় এই সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না। বিজ্ঞান শাখার জন্য 2500 টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 1940 টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না চালের দামে। বিক্রেতারা বলছেন, গেল বছর এই সময়ে যে মিনিকেট চাল বিক্রি হতো 48 থেকে 50 টাকায়, এবার তা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মশলার দাম। তবে কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। চালের দাম বাড়াতে মিল মালিকদের অজুহাতে যেন শেষ নেই। মজুতের জন্য প্রতি বছরের মতো কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে সরকার। এবার এমন অজুহাতেই মৌসুমে কেজি প্রতি 2 থেকে 3 টাকা দাম বাড়িয়েছে মিল মালিকদের অসাধু সিন্ডিকেট। গত মাসে আমরা যে মিনিকেটটা বিক্রি করছি 52 থেকে 54 টাকা, সেটা আপনার গত সপ্তাহে বিক্রি করছি 56 টাকা, এখন এই সপ্তাহে আসে আপনার 59-60 টাকা হয়ে গেছে। মনে হয় এটা মিলাদের কারসাজি, সরকার নজরদারি দিলে ঠিক হয়ে যাবে সব। পদ্মায় টান পড়েছে ইলিশ ধরায়, তাই গেল সপ্তাহের 1200 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। অন্যান্য মাছের দামও বেড়েছে বেশ খানিকটা। চাবিলা 300, পদ্মা 350, 400, মলা 350, পাবদা 350, গুলশা 500। নদীতে মাছ কম দেখে একটু দাম বাড়তি। কোরবানির মাংসকে সুস্বাদু করার অনুষঙ্গ মশলার দামও ঊর্ধ্বমুখী। আদা ও রসুনে বেড়েছে 20 থেকে 40 টাকা। চাইনা আদা মনে করেন যে 4 দিন এক সপ্তাহ আগে 110 টাকা 20 টাকা বেচতাম, এই আদা 180 টাকা বেচতাছি। আর ইন্ডিয়ান কেরালা আদা 100 টাকা বেচতাম, এই আদা 140-150 টাকা বেচতাছি। রসুন 140-30 বেচতাছি, গত সপ্তাহে বেচতাম 120। চড়া সবজির বাজার, শসা টমেটোর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বেগুন বেচছে 30 টাকা কেজি, এই শুক্রবারে আজকে কিনলাম 40-এর উপরে, বেশি 50 টাকা। শসা তো অর্ধেক বেশি হয়েছে আজকে। গত সপ্তাহে ছিল 60 থেকে 50 টাকার ভিতরে, আজকে পাইকারি কিনে হলো 80 টাকা, বেশি 100 টাকা। বাজারে স্বস্তি কেবল ব্রয়লার ও সোনালী মুরগির দামে। ব্রয়লার মুরগি 140 থেকে 45 টাকা, আর এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কমছে, আপনার 125 টাকা 30 টাকা বিক্রি করে, আর সোনালী হলে আপনার 210। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সেলিম মালিক, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার পাইখাস্তা গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি পরিবারকে ভূমি ও ঘর দেওয়ার ঘোষণা দেন আলহাজ মোর্শেদ আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, ভূমি কর্মকর্তা খেমালিকা চাকমা, সেনবাগ থানার ওসি আব্দুল বাতিন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম।
মানুষের ভাড়া করে থাকতাম, ভাড়া দিতে অসুবিধা হয়, বাল বাচ্চা নিয়ে সবসময় ইনকাম রুজি রোজগার ভালো হয় না, মাসে শেষে ওদের কথা শুনতে হয়। এখন আমাদের এটার জন্য আর কোনো কিছু কথা শুনতে হবে না, এটার জন্য আমরা এখন অনেক খুশি। থাকার কোনো ঘর ছিল না, মানুষের বাড়ি বাড়ি থাকতাম, ওনার দয়া হয়েছে, উনি দয়া করে ঘর দিয়েছেন, আমরা এতে সন্তুষ্ট, খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ওনার ইচ্ছে হইল সারা বাংলাদেশে যারা ভূমিহীন তাদেরকে সবাই ঘর পাবে, কেউই আপনার আশ্রয়হীন থাকতে পারবে না, সবাইকে একটা একটা করে ঘর উনি উপহার দিবেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, উনি যেন দীর্ঘজীবী হোক, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাইতে পারেন, এটাই আমাদের কাম্য। হোলি আর্টিজানে হামলার পর জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও সমূলে উৎপাটন করা যায়নি, যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, হোলি আর্টিজানে হামলাকারীরা হোমমেড, তাদের সাথে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক নেই। মূল উৎপাদন করে একদম শেষ করে ক্লিন করে দিয়েছে, এটা আমরা এখনো বলি না। মাঝে মাঝে এরাও এখনো এই হোমগ্রাউন্ড জঙ্গিরা মাঝে মাঝে দুই একটি ঘটনা ঘটাবার চেষ্টা করে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের দক্ষতায়, আমাদের নিরাপত্তা বাহিনীর দক্ষতায় সেগুলো সফল হচ্ছে না। আমাদের নিরাপত্তা বাহিনী এখনও প্রস্তুত আছে, আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছে যাতে এই সমস্ত জঙ্গি সন্ত্রাস দমনের জন্য। মানব উন্নয়ন সূচক জিডিপির গ্রোথ সহ নানা ক্ষেত্রে গত 2 বছরে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রামে রোটারি ক্লাবের 2 দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে। রোটারি ক্লাবের গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীর যানজট কমাতে উত্তর সিটি ইউটার্নগুলো কোনো কোনো ক্ষেত্রে ভোগান্তি বাড়াচ্ছে। নগর বিশেষজ্ঞরা বলেন, সরু রাস্তায় ইউটার্ন নির্মাণ আর ইন্টারসেকশন খুলে দেয়ায় নতুন যানজট সৃষ্টি হচ্ছে। তবে উত্তর সিটির মেয়র ইউটার্ন নিয়ে আশাবাদী। তিনি জানান, সরু রাস্তার ইউটার্ন নিয়ে নতুন করে পরিকল্পনা হচ্ছে। সড়কে নৈরাজ্য নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের 7ম ও শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নিহার নন্দী। রাজধানীর উত্তরাংশের যানজট কমাতে গত এপ্রিলে আব্দুল্লাপুর থেকে তেজগাঁ পর্যন্ত 10টি ইউটার্ন নির্মাণ করা হয়। বন্ধ করে দেয়া হয় এই সড়কের ইন্টারসেকশনগুলো। তবে সরু রাস্তায় ইউটার্ন বনানী সড়কের যানজট আরও বাড়িয়েছে। ইউটার্নে যানজটের ফলে ক্ষুব্ধ যাত্রী ও চালকরা। তাদের অভিযোগ, ইউটার্ন হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। তাদের তো বোঝা উচিত যে আমি এখানে কয়টা ইউটার্ন বন্ধ করছি। ইউটার্নটার জন্য আমরা সবসময় জ্যামে পড়ে থাকি, আগে এত জ্যাম ছিল না এই রাস্তাটায়। রাজধানীবাসীর যানজট নিরসনে মহাখালী থেকে উত্তরা পর্যন্ত যতগুলো ইউটার্ন নির্মাণ করা হয়েছে তার অন্যতম একটি এটি। কিন্তু চালকরা বলছেন, এই ইউটার্ন নির্মাণের ফলে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। যানজট রোধ করতে না পেরে কয়েকটি ইন্টারসেকশন আবারও খুলে দেয়া হয়। মহাখালী আমতলী ইন্টারসেকশন খুলে দিয়ে 7 রাস্তা ও জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলোকে গুলশান 1 যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। কারণ এদিকে গেলে ওই দিক দিয়ে ইউটার্ন করলে পুরো রাস্তা পিছন থেকে একদম এই জাহাঙ্গীর গেট পর্যন্ত জ্যাম হয়ে যায়। আর এটা খুলে দেওয়াতে এত ভালো হয়েছে যেটা বলার বাইরে, কারণ আপনি সোজা গিয়ে সেই ইউলিপ দিয়ে ঘুরতে হয়, ইউলিপ দিয়ে না ঘুরে আমার দরকার মহাখালী, তাহলে আমি এই কাটাটা পেয়ে আমার একটু ভালো হলো। ট্রাফিক বিভাগ জানায়, ইউটার্নের কারণে যানজট হওয়ায় ইন্টারসেকশনটি খুলে দেয়া হয়। মহাখালী ক্রসিং এবং আমতলী ক্রসিংয়ে দুটোই বন্ধ ছিল ইন্টারসেকশন। ট্রাফিকটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য পরবর্তীতে আমরা এটা খুলে দিয়েছি। তবে এয়ারপোর্ট এলাকায় রাস্তা প্রশস্ত হওয়ায় ইউটার্নের সুফল মিলছে। এই সড়কে নিরবিচ্ছিন্নভাবে চলাচল ও মোড় নিতে পারছে যে কোনো যানবাহন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরার প্রশস্ত রাস্তার ইউটার্ন মডেল বনানী তেজগাঁওয়ের সরু রাস্তায় কাজ করবে না। রাইট টার্নগুলি বন্ধ রাখা হয়েছিল, রেখে ইউটার্নগুলি খুলে রেখে তারা দেখেছে আসলে এটি কাজ করছে না। ফলে এখানে একটা ট্রায়াল অ্যান্ড এরর চলে আসছে। কিন্তু ইউটার্নের যে ফিলোসফি, সেই ফিলোসফিতে কখনোই আপনার রাইট টার্ন রাখা যাবে না। রাইট টার্ন বন্ধ করার জন্যই তো আমি ইউটার্ন দিলাম। এই অবস্থায় সরু রাস্তার ইউটার্ন নিয়ে নতুন করে ভাবছে উত্তর সিটি। অনেকগুলোতে সুফল পাচ্ছি, অনেকগুলো সে ধরনের সুফল পাইনি। কারণ এর একটি কারণ হচ্ছিল আমাদের ঢাকা শহরের ভিতরে যেগুলো করা হচ্ছে, বিশেষ করে তেজগাঁতে রোডটা কিন্তু 2 দিক দিয়ে কিন্তু চিপা।
কাজে এটা যারা প্ল্যানিং যা ডিজাইন করছে তাদেরকে আমরা বলছি যে তারা ড্রোনের মাধ্যমে তারা একটা পুরো রিপোর্ট আমাকে তারা দিবে। আব্দুল্লাপুর থেকে তেজগাঁ পর্যন্ত যতগুলো ইউটার্ন নির্মাণ করা হয়েছে তার মধ্যে অন্যতম এয়ারপোর্ট সংলগ্ন এই ইউটার্ন। প্রশস্ত রাস্তা হওয়ার কারণে এই ইউটার্নের আশেপাশে কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। তাই নগরবিদরা মনে করেন ইউটার্ন নির্মাণের আগে সঠিক পরিকল্পনার প্রয়োজন, তবেই রাজধানীর যানজট নিরসনে আসবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঈদুল আজহার পশুর হাট মাতাতে প্রস্তুত চেন্নিয়া, মেসি 2, দিলবার 2 সহ ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, যার প্রতিটির ওজন 1000 কেজির বেশি। দাম হাঁকা হচ্ছে 10 লাখ থেকে অর্ধ কোটি টাকা পর্যন্ত। কোরবানির পশুর প্রস্তুতির খবর জানাচ্ছেন শরীয়ত খান। চেন্নিয়া এবারের পশুর হাটের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তারকা খ্যাতি পেয়েছে সে। ইতালি থেকে আনা ব্রাহ্মা জাতের এই বিশাল দেহির ওজন 1300 কেজির বেশি। দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। আমাদের খাবারের মানের উপরে আমাদের এই সম্পূর্ণ পরিচালনা, আর কখনো অবৈধ কখনো ইনজেকশন তাদের আমরা করি না, কখনো দিও না। 2019 সালে এই খামারেই 37 লাখে বিক্রি হয়েছিল মেসি। এবার প্রস্তুত মেসি 2, আকারে একটু ছোট, প্রায় 1000 কেজির গরুটির দাম 13 লাখ টাকা। গত বছর দিলবারের পর এবার তৈরি দিলবার 2। থাইল্যান্ড থেকে আনা গরুটির ওজন প্রায় 1100 কেজি। ব্রাহ্মা জাতের গরুটির দাম চাওয়া হচ্ছে 18 লাখ। অন্যান্য তুলনার চেয়ে এবার দেশি গরুটা আমাদের বেশি। এমন কিছু বাইরের গরু আছে, যেমন থাইল্যান্ডের, ইটালিয়ান, তারপরে ইন্দো, ব্রাজিল, আমাদের বিভিন্ন ধরনের। মোহাম্মদপুর বেরিবাঁধের সাদেক এগ্রোতে গেলেই দেখা মিলবে এসব পশুর। তাদের কয়েকটি খামারে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ছোট বড় হাজারো গরু। দাম 50,000 থেকে অর্ধ কোটি পর্যন্ত। গত বছর যেহেতু চাঁদ রাতের সময় একটু ক্রাইসিস ছিল, সেই জন্য এই বছর মানুষ আগেভাগেই গরুর ঝামেলাটা চুকায় ফেলতে চাচ্ছে। তো মানুষের অনেক আগ্রহ এই বছর গত বছরের তুলনায়। এই খামার থেকে পশু কিনে কোরবানি ও মাংস প্রস্তুত করে সরাসরি বাসায় নিয়ে যেতে পারবেন ক্রেতারা। শরীয়ত খান, RTV, ঢাকা। চিকিৎসায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেরা মানের সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর মণিপুরি পাড়ায় যাত্রা শুরু করল কেয়ার বক্স। শুক্রবারের উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর হাবিবে মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন কেয়ার বক্সের ডিরেক্টর ও CEO তাপস S. নিকোলাস। এখানে স্বল্প মূল্যে 1 ঘন্টায় পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া কোনো রোগী ডাক্তারকে কোনো ফি দিতে হবে না এবং ঢাকার বাইরে থেকে আসা রোগীদের একদিনের রিপোর্ট দেওয়া হবে, যেন 2 দিন আসতে না হয়। কেয়ার বক্স এটা একটা আধুনিক একটা কনসেপ্ট। এখানে 24 ঘন্টা সার্ভিস দেওয়া হবে। বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, বা হাসপাতালে, যে কোনো হাসপাতালে যদি এমার্জেন্সি কোনো ড্রাগ লাগে সেক্ষেত্রে সেই ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করব ঝুঁকিটা কমায় যে কীভাবে মানুষের সেবা দেওয়া যায়। আর আমরা এখানে প্রাইমারি কিছু বেসিক টেস্টের ব্যবস্থা রাখছি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।